আমন্ত্রণ শনিবারের বিশেষ অর্থযোগে শেয়ার বাজারের নানা তথ্য, পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও পর্যালোচনা নিয়ে সঙ্গে আছে আমি ফাসর রয়্যাল। দর্শক, সবার সংখ্যা মতো বাজেটে পুঁজিবাজারের আশা পূরণ হয়নি। তাই বাজেট ঘোষণার পরের সপ্তাহে বেশ পতন হয়েছে সূচকে। নামতে নামতে 5,000 পয়েন্টের কাছে চলে এসেছিল। এই প্রতিক্রিয়া হবে ধারণা করেছিল প্রায় সবাই। এখন কি হবে বাজারে? বাজেটে প্রস্তাবে সংশোধন ও বাজারের সংশোধন করতে কি করতে হবে, এ নিয়ে কথা বলতে অর্থযোগে যুক্ত হচ্ছেন মিনহাজ মান্নান ইমন, সাবেক পরিচালক ডিএসি, এবং ব্যারিস্টার এ এম মাসুম, পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমে প্রশ্ন রাখতে চাই মিনহাজ মান্নান ইমনের কাছে। মিনহাজ মান্নান ইমন, বর্তমানে আমাদের বাজেটের প্রস্তাবনার পর আসলে পুঁজিবাজারের প্রতিক্রিয়া, বিশেষ করে পুঁজি সূচকের যে পতনকে, আপনি এই বিষয়টিকে আসলে কীভাবে দেখছেন? যদিও শেষ কর্মদিবসে সূচকে সামান্য রিগেইন করেছে। চান ঠিক একই ঘটনা ঘটেছে। এবারকার একটু ব্যতিক্রম, যে আসলে আমাদের খুব দুঃখজনক যে যে বাজারে গত 4-5 বছর আমরা মূলধনের লাভের বা ক্যাপিটাল গেইন বলেন অথবা লাভের কথা বলেন, যেটা বেশিরভাগ বিনিয়োগকারী করতে পারেনি, ঠিক সেরকম একটা সময় আমরা দেখলাম যে বাজেটে মূলধনের লাভের কথা বলা হয়েছে। এটা আসলে পুঁজিবাজারে বিনিয়োগকারীর জন্য বড় ধরনের একটা দুঃসংবাদের মতো এসেছে। দ্বিতীয়ত, আমাদের বহু দীর্ঘদিনের দাবি ছিল যে লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির ভিতরে কর হারের একটা তারতম্য তৈরি করে, একটা বিভেদ তৈরি করে, যাতে করে যারা লিস্টেড না তারা বাজারে আসার জন্য উদ্বুদ্ধ হয়। সেক্ষেত্রেও কোনো আশাবাড়ি নেই, বরঞ্চ আমরা দেখেছি যারা নন লিস্টেড তাদের ক্ষেত্রে কর হার কিছুটা কমানো হয়েছে। এটা আশ্চর্যের বিষয়। মানে মনে হয়েছে যে পুঁজিবাজারকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। কিন্তু সর্বোপরি ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনে মূলধনের লাভের বিষয়টি খারাপভাবে তাদের অনুভূতি হয়েছে। এমনিতেই বাজার খারাপ ছিল, করোনা পরিস্থিতি, তারপর যুদ্ধ পরিস্থিতি, বৈশ্বিক অর্থনীতির মন্দা পরিস্থিতি, আপনার টাকার মূল্যের অবমূল্যায়ন, সবকিছু মিলিয়ে বাজারে তেমন কোনো সুসংবাদ ছিল না। ঠিক এমনি সময়ে এই অতিরিক্ত ঘটনাটি আসলে বাজারে বিনিয়োগকারীর মনে বড় ধরনের এক ধরনের হতাশা তৈরি করেছে। ফলে শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে তাদের ভিতরে আগ্রহ কমে গেছে। একই সাথে আপনি যদি দেখেন ট্রেজারি বিলের পরিমাণ, এফডিআর রেটের পরিমাণ, সব জায়গায় কিন্তু একটা গ্রোথ দেখা যাচ্ছে। বা 12%, 13% আপনি ট্রেজারি বিলে পেতে পারেন, এফডিআর আপনি 11.5, 12 পেতে পারেন। ঠিক এরকম একটা অবস্থা আসলে পুঁজিবাজারে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীকে নানাভাবে চিন্তা করতে হবে। একই সময় বিদেশি বিনিয়োগকারীর কথা যে বলি, সে জায়গাতেও কিন্তু খরা এবং মন্দাভাব। কারণ টাকার মূল্যায়ন যতক্ষণ স্টেবল না হবে, এটা যখন একটা সঠিক জায়গায় না আসবে, বিদেশি বিনিয়োগ আসাটাও কিন্তু মুশকিল। ধরুন আজ থেকে 4-5 বছর যেসব বিদেশি বিনিয়োগকারীরা তারা $1 মিলিয়ন বিনিয়োগ করেছে, সেক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্টের তখন ইনক্যাশমেন্ট ভ্যালু ছিল 8.5 কোটি টাকা। টাকার মূল্য কিন্তু সেটা এখন 12 কোটি, অথচ তারা কিন্তু মানে শুধু মূল্যায়নের ক্ষেত্রে তাদের অনেক ক্ষতি হয়েছে। ফলে তারাও বিনিয়োগ করতে চিন্তা করছে, টাকার মূল্যমান যদি আরো কমে তাদের তো সেক্ষেত্রে ক্যাপিটাল কিছু লস হবে। সবকিছু মিলে আসলে আসার মতো তেমন কোনো বার্তা আমাদের কাছে নেই। এই বাজেটে আসলে আসেনি। মিনহাজ মান্নান ইমন, আপনি থাকুন আমাদের সাথে। আপনার কাছে এই পর্যায়ে এই আলোচনা আবার আমরা ফিরবো। এই পর্যায়ে চলেছি ব্যারিস্টার এ এম মাসুমের কাছে। ব্যারিস্টার এ এম মাসুম, আপনার কাছেও একই বিষয়ে জানতে চাই। বাজেট প্রস্তাবনার পর পুঁজিবাজারের প্রতিক্রিয়া, বিশেষ করে সূচক পতন নিয়ে আসলে আপনি কীভাবে দেখছেন? ইতিমধ্যেই মিনহাজ মান্নান ইমন আসলে বেশ কিছু দিক তুলে ধরেছেন, তার সাথে আপনি কিছু যুক্ত করতে চান কিনা, বা অন্য আর কিছু আপনি যুক্ত করতে চাচ্ছেন কিনা? আপনার ডিভাইসে আনমিউট করে নেবেন। অ্যাকচুয়ালি উনি যা বলেছে সেটা কিন্তু অনেকটাই কভার আপ হয়েছে। তারপর আমি কিছু সাপ্লিমেন্টারি সাথে অ্যাড করি, যেটা ধরেন ওভারঅল যদি আমাদের ম্যাক্রো ইকোনমির যতগুলি প্যারামিটার দেখেন, প্রত্যেকটি প্যারামিটারই কিন্তু একটু অস্থির অবস্থায় আছে বা খুব খারাপ স্টেজে আমরা পার করছি। তারপরে ধরেন সেই সময় যদি আপনি ক্যাপিটাল মার্কেটের কথা বলেন, যেটা মানি মার্কেটের সাথে ভেরি কানেক্টেড, তো মানি মার্কেটে যদি আপনি দেখেন লিকুইডিটি ক্রাঞ্চ, যেটা ধরেন ওভারঅল আমরা যদি দেখি প্রায় 1.63 লাখ কোটি টাকা এখন যেটা আমাদের মানি মার্কেটে আছে। বাট এটার সাথে সাথে মানি মার্কেট একটা হিউজ সাফারিংস এর গোথ্রো করছে। যেমন আপনি জানেন যে নন পারফর্মিং লোন,
তারপর আমাদের অন্যান্য যে মানি মার্কেটের যে ইন্ডিকেটরগুলি, যেমন ডিপোজিট গ্রোথ, যেটা ওভারঅল আমরা দেখতাম যে 16-17 বা আরো বেশি থাকতো, যেটা আপনি দেখেছেন যে 9%-এর বা অ্যারাউন্ড 10%-এর মতো। তাহলে যেটা মানি মার্কেটের যে এফেক্টটা, সেটাই কিন্তু ক্যাপিটাল মার্কেটে আপনি আবার আদার ওয়েতে পাবেন। এবং মানি মার্কেটে এই খারাপ সিচুয়েশন আসার কারণে আপনি দেখেছেন যে গভর্নমেন্টের যে ট্রেজারি বিল, যেটা অলরেডি বলেছে 12%, এফডিআই রেট অনেক হাই হয়ে গিয়েছে, সেই স্টেজে যে আবার ক্যাপিটাল মার্কেটে কিছু রিসেন্ট আমরা দেখেছি পলিসি শিফটিং হয়েছে, যে পলিসি শিফটিংও একটা ওয়ান অফ দি বড় রিজন। আরেকটা রিজন হলো যে যারা এখানে স্টেক হোল্ডার যদি আপনি ধরেন অল ইনস্টিটিউশন ইনভেস্টরদের সকলেই তো ধরেন সামহাও, যদি ব্যক্তি বিনিয়োগকারী বাদ দিয়ে যদি বলেন আপনি, ব্যাংক, লিজিং বা ইন্স্যুরেন্স, অল দি ইনস্টিটিউশনস, ইভেন ইন্টারমিডিয়ারিজ, যদি আপনি মার্চেন্ট ব্যাংক বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যাদের কথাই বলেন, তাদের সকলেরই কিন্তু এখন লিকুইডিটি একটা পুরো স্ট্রেসের দিকে যাচ্ছে। সেই স্টেজে এসে যদি আপনি ক্যাপিটাল মার্কেটে যে গেইন ট্যাক্সটা আপনি ইম্পোজ করছেন, এখন এই গেইন ট্যাক্সটা ইম্পোজ করলে কনসিকোয়েন্সটা কি হতে পারে? কনসিকোয়েন্সটা একটা হলো যে একজন ব্যক্তি বা একজন, যেটা ধরেন ইনস্টিটিউশন তো অলরেডি 10% করে দিয়ে আসছে, কিন্তু ওই যে ব্যক্তি যারা, তাদেরও তো যেটা হয়ে যাবে ডুয়েল ট্যাক্সেশন হয়ে যাবে। ব্যারিস্টার এ এম মাসুম, এই বিষয়টি নিয়ে আপনার কাছে আমরা আরেকটু বিস্তারিত শুনবো, তবে এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে। বিরতির ওপারে এসে আবারও এই বিষয়ে আপনার কাছে জানছি। আমাদের সাথে আমাদের দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন ডিএসসি আর সাবেক পরিচালক মিনহাজ বানান ইমন এবং পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম। বিরতির আগে ব্যারিস্টার এ এম মাসুমের সাথে কথা বলছিলাম, তার কাছে ফিরছি। ব্যারিস্টার এ এম মাসুম, আপনি গেইন ট্যাক্স নিয়ে আসলে বেশ কিছু দিক আসলে ইতিমধ্যে তুলে ধরছিলেন, সেই বিষয়টি যদি আরেকবার একটু আমাদের কাছে একটু বিস্তারিত জানাতেন। আসলে যেটা হচ্ছে যে এখানে অনেকগুলি রিজন ছিল, তার মধ্যে বড় রিজন এখন যেটা আসছে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স। হ্যাঁ, ক্যাপিটাল গেইন ট্যাক্স বিভিন্ন দেশে আছে, কিন্তু বাংলাদেশে আমাদের যে মার্কেটের যে সাইজ এবং মার্কেটের যে ম্যাচুরিটি বা মার্কেটের যে গ্রোথ, আপনি যদি দেখেন, শুধু যদি আমি ইকুইটির পোর্শনটাই ধরি, তাহলে আমাদের জিডিপি টু কি বলে মার্কেট ক্যাপ, আমার মনে হয় যে 10%-এর নিচে। ইভেন টাকার অঙ্কে বললেও যে সেটা 4 লাখ কোটি টাকা অ্যারাউন্ড। কিন্তু আপনি দেখেন ভারতের মতো দেশে, যেটা 200 বছরের মতো সেই ক্যাপিটাল মার্কেট, সেখানেই জাস্ট বোধহয় লাস্ট ইয়ার বা 2-1 বছর আগে সেটাকে ইন্ট্রোডিউস করেছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো বাংলাদেশে সেই স্টেজ বা সেই অবস্থা আসেনি। এটার সাথে সাথে যেটা আরো অনেকগুলি ইস্যু আপনাকে নিয়ে আসতে হবে, যেমন আমাদের ধরেন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991-এ যেমন ব্যাংকগুলিকে তাদের যে ইকুইটির একটা পোর্শন অ্যারাউন্ড 25% ইনভেস্ট করতে হয় ক্যাপিটাল মার্কেটে, সেটা নেমে কিন্তু এখন 15%-এর আরো অনেক নিচে চলে আসছে। এটার কারণটা হলো যে মানি মার্কেটটা অনেক আনস্টেবল অবস্থাতে আছে, এবং সেইটারই কিন্তু এফেক্ট পড়ছে কিন্তু ক্যাপিটাল মার্কেটে। এবং ক্যাপিটাল মার্কেট আপনি যখনই দেখবেন যে মানি মার্কেটে ইন্টারেস্ট যখন রেট হাই হয়ে যায়, তখন কিন্তু মার্কেট থেকে কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে লিকুইডিটি কিন্তু এটা মুভ করে কিন্তু মানি মার্কেটের দিকে, এবং সেই স্টেজটাই হয়েছে এখন। এখন যেটা গভর্নমেন্টকে আমার কাছে মনে হয় যে প্রবলেম তো অনেক আমাদের আছে, যেটা ম্যাক্রো এবং মাইক্রো আমরা অল ওয়েতে প্রবলেম ফেস করছি, সেই স্টেজ থেকে আমাদেরকে ওভারকাম করতে হবে। এবং ওভারকাম করতে হলে আমাদের যারা স্টেক হোল্ডার আছে স্পেশালি তাদেরকে এখানে অ্যাডভান্স হতে হবে। আর স্পেশালি ক্যাপিটাল গেইন ট্যাক্স কোনোভাবেই লজিক্যাল হবে না এটা অ্যাপ্লাই করাটা। যদি এবার এটা অ্যাপ্লাই করা হয়, দেখা যাবে অনেকেই আছে, দেখবেন যে গভর্নমেন্ট অফিসার বা অনেকেই যারা অন্য কোনো সেক্টর পায়নি যেখানে ইনভেস্ট করা যায়, কারণ ধরেন তারা ব্যবসা করতে পারে না আদার, বা ল্যান্ড কিনলেও দেখা যায় সেখানে একটা রিস্ক ইনভলভ থাকে, তারা ক্যাপিটাল মার্কেটে এসে ইনভেস্ট করে রাখে 1 বছর, সেইগুলো বেশ কিছু আসলে ইম্প্যাক্ট এখানে আসলে প্রভাব রাখতেই পারছে। ব্যারিস্টার এ এম মাসুম থাকুন আমাদের সাথে। ফিরছি মিনহাজ বানান ইমনের কাছে। মিনহাজ বানান ইমন, ডিবিএ সংবাদ সম্মেলনে মূলধনী কর প্রত্যাহার সহ সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের উপর কর কমানোর দাবি করেছে। এই দাবি কতটা যৌক্তিক? স্বাগত। ব্রোকার অ্যাসোসিয়েশন ব্রোকারদের পক্ষে থেকে যে দাবি করবে সেটা ব্রোকারদেরই প্রাণের দাবি। মূলত আমাদের ট্রানজাকশন ট্যাক্স যেটা আছে, যেটা আমাদের প্রতি ট্রানজাকশনের ক্ষেত্রে 0.05 একটা ট্যাক্স আরোপ করা, যেটাকে আমরা বলি এআইটি। অর্থাৎ আমরা বলতে চাই যে আমরা একমাত্র একটি প্রতিষ্ঠান বা একমাত্র একটি জায়গা যেখান থেকে সরকার সরাসরি কিন্তু ট্যাক্সটা আমাদের কাছ থেকে কেটে নিয়ে যায়।
অ্যাসেসমেন্ট করার পর ট্যাক্স দেওয়া লাগে না। আমরা ট্রানজাকশন করার সাথে সাথে কিন্তু প্রতি 1 কোটি টাকা 5,000 টাকা সরকার এটা কেটে নেয়। বায়ারের কাছ থেকে 5,000 কাটে, সেলের কাছ থেকে 5,000 কাটে, প্রায় 10,000 টাকা কিন্তু 1 কোটি টাকা সরকার পেয়ে যায়। আমি জানি না এমন কোন সেক্টর কোথায় আছে যেখানে 1 কোটি টাকা ট্রানজাকশন হওয়ার সাথে সাথে সরকার রাজস্ব খাতে 10,000 টাকা পায়। তারপরও পুঁজিবাজারের এই খাতটি এনবিআর কাছে একটা পছন্দজনক বোধহয় মনে হয় না। তাহলে সেই ক্ষেত্রে মিনাজ বানানি আপনি কি মনে করেন এই দাবিগুলো কি মেনে নেওয়া হবে? না না না, আমি বলছি আপনাকে এই 5 পয়সাটাকে কমিয়ে 2 পয়সা 1.5 পয়সা বা কিছুটা কমিয়ে আনবার জন্য গত 10 বছর ধরে আমরা বলছি, কিন্তু এনবিআর খুব একটা কর্ণপাত করে না, অথচ এখান থেকে সঠিকভাবে ট্যাক্সটা পাওয়া যায়। কাজে ডিবিএর দাবি তো একেবারে ব্রোকারদের প্রাণের দাবি, যৌক্তিক দাবি, এবং এটার সাথে কিন্তু বিনিয়োগকারীর স্বার্থ জড়িত। এই জন্য যদি এক্ষেত্রে 5 পয়সা থেকে এটা কমে যায়, সরকার রাজস্বের সাথে কিছু রাজস্ব কমলেও শেষ পর্যন্ত যখন টার্নওভারটা বাড়বে এখানে সরকার রাজস্বের ক্ষতি হবে না। কিন্তু বিনিয়োগকারী আমরা যে কমিশনটা চার্জ করি 20 পয়সা, 25 পয়সা, 30 পয়সা, 5 থেকে যখন 2 পয়সা কমবে অটোমেটিক সেখানে কমিশনের পার্সেন্টেজটা কিছু কমবে। সেই দিকে আসলে এটার প্রভাব রাখছে। মিনাজ বানানি ইমন, আর একটি বিরতির সময় এসেছে, ফিরছি আলোচনায়। এ পর্যায়ে ফিরছি আমাদের অতিথি মিনাজ বানানি ইমনের কাছে। মিনাজ বানানি ইমন, কি মনে করছেন ঈদের পর আস্থা বাজারে কতটুকু ফিরবে? বাস্তবতা আসলে কি বলছে? হাতে সময় কম রয়েছে, একটু ছোট করে জানতে চাই। বাজার তো আস্থা ফিরতে হবে। পুঁজিবাজার কখনো সারা জীবনে যদি আস্থাহীন থাকে, স্বাভাবিকভাবে যেসব কারণগুলো কাজ করছে সেটা তো আমি বলেছি, আমাদের অতিথি মাসুম সাহেব তিনিও বলেছেন। মূল সমস্যাগুলো পাশাপাশি কিছু কিছু জিনিস আমাদেরকে অর্থনৈতিক মন্দাভাব, টাকার মূল্যমান, কি বলে যে এফডিআর এর রেট বেশি, ট্রেজারের রেট বেশি, এগুলোর পাশাপাশি আমরা কিছু সুশাসনের কিছু ঘাটতিও দেখছি। আমরা বাজারে কিন্তু এমন কিছু প্রতিনিয়ত কিছু খবর পাই যেগুলো আমাদের জন্য সুখবর হিসেবে আসানো হয়। বিভিন্ন আইপিওর ক্ষেত্রে আমরা কিছু খবর পাই, শেয়ার বাজারে অডিট ব্যালেন্স শিটের ক্ষেত্রে কিছু খবর পাই, প্রতিনিয়ত কিছু ইস্যুয়ারদের ক্ষেত্রে কিছু খবর পাই, বা যারা উদ্যোক্তা তাদের কিছু কর্মকর্তা আমাদেরকে আসলে বিনিয়োগকারীদের আস্থাহীন করে। মূলত এই জায়গাগুলোকে পাশাপাশি সবগুলোকে অ্যাড্রেস করতে পারে, কখনো না কখনো বাজারে তো খুব দ্রুততম সময় বাজারের আস্থার জায়গা ফেরত আসবে। আর এখন বাজার যেখানে আছে এখান থেকে বেশি নিচে যাবার আসলে জায়গা কম। প্রত্যেকটি শেয়ারের কিন্তু একটা নৈতিক মূল্য আছে, যেটাকে আমরা এনএভি বলি, প্রায় তার কাছাকাছি সব শেয়ারের দাম চলে এসেছে। ফলে কোম্পানির কিন্তু একটা ভ্যালু আছে। বাজার যতই খারাপই হোক, বৈশ্বিক পরিস্থিতি যতই নেতিবাচক হোক, বাজারে শেয়ারের একটা মূল্য আছে, তার নিচে শেয়ারের মূল্য বেশিক্ষণ থাকতে পারে না। এটাই মিনাজ বানান, আপনি থাকুন আমাদের সাথে। ঠিক একই প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি ব্যারিস্টার এ মাসুমের কাছে। ব্যারিস্টার এ মাসুম, ঈদের পরের বাজার নিয়ে আপনার আশা কেমন? আমার আশা যেটা এখন আর কোথায় একেবারে বটম স্টেজে চলে আসছে, এখন অবশ্যই রেগুলেটর এবং যারা স্টেক হোল্ডার তাদেরকে মুভ ফরওয়ার্ড করতে হবে। স্পেশালি এনবিআর কে আমি বলবো যে লিস্টেড এবং আনলিস্টেড কোম্পানি, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং অলওয়েজ যারা স্টেক হোল্ডার সবাই কিন্তু এটার ব্যাপারে বলছে যে এখানে একটা ডিফারেন্স থাকতে হবে। আদারওয়াইজ ভালো কোম্পানি কেন লিস্টেড হবে? আগে যে প্রথমে যেটা ছিল 10% সেটা কমিয়ে এবার প্রস্তাবনা বাজেটেও কিন্তু সেটাকে 2.5 যদি আপনি হিসাবে ধরেন যে 27.5 আর এটা হবে 25%, তার মানে হলো 2.5% আপনার ডিফারেন্স থাকে। তাহলে একটা ভালো কোম্পানি কেন লিস্টেড হবে? কারণ এত রেগুলেশন বা ফর্মালিটিস কেন সে ফলো করতে যাবে? সেই জন্য আমাদের ক্যাপিটাল মার্কেট এটা অলওয়েজই একটা কি বলে অনীহার জায়গা ছিল। এটাকে যদি ভালো ভাইব্রেন্ট করতে হয় তাহলে বাজারের পরিস্থিতিটা আসলে আর অনেকটাই ইতিবাচক দিকে চলে আসবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি আজ আপনারা আমাদেরকে সময়টুকু দেওয়ার জন্য। বেশ কিছু পরামর্শ ইতিমধ্যে আমরা পেলাম, আশা করব যথাযথ কর্তৃপক্ষ এটি আমলে নেবেন। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি সাবেক পরিচালক ডিএসসির মিনাজ বানান ইমন এবং পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশ্লেষক ব্যারিস্টার এ মাসুম আমাদের সাথে যুক্ত ছিলেন। কথা বলছিলাম সাম্প্রতিক পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে। আর এরই মধ্যে শেষ হচ্ছে এখনকার অর্থযোগের আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। আমি ফাসরুল, অর্থনীতি আরও বিস্তারিত খবর নিয়ে আসছি ৪৪-এর সংবাদ বিস্তারে সাথে থাকুন।